নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত কেশবতী কন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত কেশবতী কন্যা। পদ্ম ফুলে ভোমরা ভোলে, খোপায় ভোলে বর, বউ দিল তোর খোপা দেখে ননদ জড় জ্বর। চুল বেঁধে দিতে বসে হঠাৎ পদ্ম বউয়ের গলাটা দুহাতে জড়িয়ে ধরে ছড়া কেটে হি হি করে হেসে ওঠে চন্দ্রকলা। হেসে গড়িয়ে পড়ে বলে, যা বলিস ভাই বউ, তোর চুলের বাহার দেখে মুনিরও মন টলে। আমি তো মেয়ে মানুষ, আমার ইচ্ছে হয় তোর ওই চুলের গোছা গলায় জড়িয়ে মরি। বাচাল চন্দ্রকলার কথাটা অত্যুক্তি হলেও অমূলক নয়। পদ্ম বউয়ের চুলটা যেন অসাধারণ। ওর মুখের পিছনে খোলা চুলের রাশি দেখলে মনে হয় এক টুকরো স্থির বিদ্যুতের পিছনে বুঝি একরাশ মিশকালো মেঘ জমাট হয়ে আছে। কিন্তু চন্দ্রকলার এই প্রশস্তিতে পদ্ম বউয়ের মুখে প্রসন্নতার আভা ফুটতে দেখা গেল না। বরং চন্দ্রকলার পিছল সাপের মতো লম্বা ছাদে নিরভরণ হাত দুখানা নিজের গলা থেকে খুলে নামিয়ে দিয়ে গম্ভীরভাবে বলল, আমার চুল তোমার গলায় জড়াবে কেন? জড়িয়ে মরতে হয়তো আমারই তো মরা উচিত। শোনো কথা। চন্দ্রকলা ফের খিলখিল করে হেসে ওঠে, পদ্মর গালটা টিপে দেয়, বলে, মানুষ কি আর উচিত অনুচিত বুঝে মরে গো? তা বুঝতে গেলে কি আর পোড়া কপালি চন্দ্রকলায় পদ্ম বনে ডুবে মরত? কাঁটা বনে পড়ে জ্বলতে জ্বলতে কোনো একদিন পটল তুলতো না? পদ্ম বউয়ের চাউনিটা অদ্ভুত রকমের নরম, চোখের উপরের পাতাটা একটু ভারী ভারী, আর পল্লবগুলো একটু বেশি কালো, বেশি ঘন, আর বেশি বড় বড়। তবু সেই চোখের অন্তরালে কালো মনির পেছনে কি একটা আগুনের ঝলক দেখা যায়? কে জানে যায় কিনা, হয়তো যায়। এই বাচালতা পদ্মর অসহ্য, বিরক্তিকর। তবু কথা কয় পদ্ম নরম গলাতেই, বলে, তোমার ওসব কথা আমি বুঝতে পারি না চন্দর ঠাকুরজি। তাড়াতাড়ি হাত চালাও, আর বসে থাকতে পারছি না, ঘাড় ব্যথা করছে। শুধু এইটুকুই বলতে পারে, তুমি ছাড়ো, আমি নিজে গুছিয়ে বেঁধে নিচ্ছি। এতটা বলবার সাহস হয় না। সঙ্গে সঙ্গে চন্দ্রকলা বাঁশির মতো সানানো গলায় ডাক দেয়, ও সেজো মাসি, তোমার আদুরে বউয়ের আদিক্ষেতা শুনছো? চুল বাঁধতে একটু বসে থাকতে ওর ঘাড় ব্যথা করছে। আমি কোথায় কদম বাগান খোঁপা বেঁধে দেবো বলে ৭-১৭ গুছিয়ে নিয়ে বসলাম, আর বলে কিনা হাত চালাও হাত চালাও। ডাক শুনে অকুস্থলে এসে দাঁড়ালেন বিরাজমোহিনী, পদ্মর শাশুড়ি, রাজরামের মা। গঠন সাদৃশ্যে শ্বেতহস্তির সঙ্গে নিকটতম। সে বিরাট মাংসপিণ্ড একখানি ফুলমিহি চন্দ্রকোনার থান ধুতিতে আচ্ছাদিত। নিচের হাত ন্যাড়া, কিন্তু ওপরের হাতে মোটা সোনার অনন্ত। গলায় চওড়া হেলে হাড়, পানদক্তায় ঠাসা মুখ, চকচকে করে পেটি পেরে চুল বাঁধা। অনেকটা সময় নিয়ে মদগর্ভ চালে বেরিয়ে এলেন বিরাজমোহিনী ঘর থেকে দালানে। সঙ্গে সঙ্গে একটা দাসীও এলো, হাতির দাঁতের কাজ করা জল চৌকি নিয়ে। চৌকিটা তাড়াতাড়ি পেতে দিয়ে আনতে গেল পানের বাটা। একদণ্ড দাঁড়িয়ে থাকতে পারেন না বিরাজমোহিনী, পারেন না একদণ্ড পান না খেয়ে থাকতে। চৌকিতে গুছিয়ে বসে বিরাজমোহিনী স্নেহে গলা কণ্ঠে ভঞ্জিকে বললেন, মরণ আর কি, চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস যে, হলো কি? হলো আর কি, আদর দিয়ে দিয়ে বউটিকে জঙ্গলি বানিয়ে রেখে দিয়েছ। এই যে রাজার আমদার জন্যে আমার দুঃখ হচ্ছে গো মাসি।
বউয়ের গয়না পরলে গায়ে ফোটে, সর মাখলে গা চটচট করে, ফুলের তেল মাখলে মাথা ধরে, চুল বাঁধতে বসলে ঘাড় ব্যথা করে। এ বউ নিয়ে কি করে ঘর করে গো তোমার ছেলে? শ্বেতহস্তির সাদা মুখ রাগে লাল হয়ে ওঠে। তিনি ভ্রুভঙ্গি করে বলেন, তোমার ওই জঙ্গলিপনাগুলো এবার ছাড়ো দেখি বৌমা। ওই চন্দরের কাছে একটু শিক্ষা সহবত শেখো। ওই জন্যেই ওকে আনিয়েছি আমি। বাপের ঘরে তোমার চুলের ঢালে তেল জুটতো না তা তো জানি, কিন্তু কপাল জোরে একটা মানুষের ঘরে যখন পড়েছ, তখন চাল চলতিগুলো শিখতে হবে বই কি মা। শাশুড়ির সঙ্গে কথা কওয়ার রেওয়াজ এ বাড়িতে নেই, তাই পদ্ম মাথা হেঁট করে বসে থাকে। কিন্তু ওর নরম নরম চাউনিওয়ালা জল ভরা ভরা ভারী পাতা ঢাকা চোখে বড় বড় পল্লব বেয়ে জল গড়িয়ে পড়ে না। ঘাড় হেঁট করে থাকে বলে বোঝা যায় না ওই ঘন পল্লবের অন্তরালে জল রয়েছে না আগুন। বাপের ঘরে পদ্ম চুলে তেল জুটত না, এই কথাটা বিরাজমোহনীর অন্যায় বাড়াবাড়ি হলেও পদ্ম নেহাত গৃহস্থ ঘরেরই মেয়ে ছিল। এই মল্লিক বাড়িতে সে ঢুকতে পেয়েছে কেবলমাত্র রূপের ছাড়পত্রে। বউ দেখে ধন্যি ধন্যি পড়ে গিয়েছিল। বিয়ের আসরে বিরাজমোহিনী নিমন্ত্রিতা মহিলাদের সামনে ন্যাড়া হাতের আগায় 10 আঙুলে 10টা আংটি ঝকঝকি বলেছিলেন, ওই যা বলেছি, এই যা বউ ঢুকলো, কোশমিন কালেও আর বাপের বাড়ি পাঠাচ্ছি না। নেহাত আমার শখ, তাই শুধু রূপটুকু ধুয়ে জল খেলাম, নইলে ওদের কি আর কুটুম্ব বলে স্বীকার করতে আমি পারি? লজ্জায় মাথা কাটা যাবে না? তা একেবারে যে স্বীকার করতে পারেননি তা নয়। বউ ভাতের যজ্ঞিতে পদ্মর বাপের বাড়ি নিমন্ত্রণ করেছিলেন, বলে পাঠিয়েছিলেন বাড়ির ঝি কে দিয়ে, আর তারা আসেননি বলে গালাগালের স্রোত ছুটিয়েছিলেন পদ্মকে শুনিয়ে। সে যাক, কিন্তু বিরাজমোহিনীর অঙ্কে ভুল প্রমাণ হল। গরিবের মেয়ে পদ্ম শ্বশুরবাড়ির ঐশ্বর্যের গর্বে ফেটে পড়বে, আর অনেক ভাগ্যে এই ঐশ্বর্যের দরজায় মাথা গলাতে পেয়েছে ভেবে কৃতার্থমন্য হয়ে থাকবে, এই ভেবেছিলেন বিরাজমোহিনী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। এত বড় বনেদি মল্লিক বাড়ি যেন তার সমস্ত ঐশ্বর্যের আর ঐতিহ্যের গৌরব নিয়েও পদ্মর কাছে একটা মাটির ঢেলা মারত। কৃতার্থমন্য হওয়া তো দূরের কথা, পদ্মকে কে যেন এখানে বেঁধে মারছে। যে বয়সে খেয়ে দিয়ে সেজে গুজে স্বামীর পোষা ময়নাটি হয়ে বৌমহলে পড়ে থাকবার কথা, সে বয়সে পদ্ম উদাসীনীর মূর্তি ধরে স্বেচ্ছায় ঠাকুর সেবার কাজ করতে যায়, রান্নাবাড়ির তদারকির ভার নিতে যায়। সেদিন অবশ্য বিরাজমোহিনী বলে দিয়েছিলেন, ও সব ছোট লোকমি চলবে না বৌমা এ বাড়িতে। এ বাড়ির বউরা কখনো ঝি চাকরের ধারে কাছে ঘেঁষে না। আর আরও বলছি, তোমার ওই দুষ্প্রবৃত্তি দেখে আমার রাজার যদি চরিত্রের দোষ ঘটে যায়, তখন কিন্তু আমায় দুষতে পাবে না তুমি। স্বামীর মুখের পান না হয়ে থাকতে পারলে কি তাকে আর ঘরে আটকে রাখা যায়? এবারের বউদের শাশুড়ির সঙ্গে কথা কওয়ার রেওয়াজ নেই, তাই চুপ করেছিল পদ্ম। কিন্তু ভয় পেয়েছিল বলে তো মনে হয় না। বিরাজমোহিনীর শাসন অথবা আদর দুই তার কাছে ছিল সমান অবহেলা। ওই বউকে কি করে পেরে ফেলা যায়, সেই সমস্যার সমাধান করতেই চন্দ্রকলাকে আমন্ত্রণ। বিরাজমোহিনীর মেয়ে যখন নেই, তখন মন্ত্রী হিসাবে বঞ্চিই প্রধান। আর বিধবা মেয়ে, মায়ের কাছে থাকাও যা, মাসির কাছে থাকাও তা। প্রথম যেদিন এলো চন্দ্রকলা, সেদিনকার কথাটাই যেন সর্বদা চোখের ওপর ভাসে পদ্ম বউয়ের। অবাক হয়ে গিয়েছিল পদ্ম সেদিন, সত্যি ভারী অবাক। না, চন্দ্রকলাকে দেখে নয়, সে আর এমন আশ্চর্য কি। মাজা ঘষা শ্যামলা রং, চাঁচা ছোলা টিকটিকে পরিষ্কার মুখ, পরনে কালো আদলাপার শান্তিপুরি ধুতি, হাত শুধু, গলায় সরু চেনহার। এরকম তো এবাড়ির অনেক আত্মীয় স্বজনকেই দেখেছে পদ্ম। গোড়ার দিকে কাকে যেন একদিন বলেও ফেলেছিল,
বিধবা মানুষকে সোনার গয়না পরলে দেখতে বিশ্রী লাগে। তার জন্য অনেক গঞ্জনা খেয়েছে অবশ্য, কিন্তু সে কারণে নয়। অবাক হয়েছিল পদ্ম চন্দ্রকলার চোখ আর ঠোঁট দেখে। চন্দ্র চোখের কোণে যেন বিদ্যুতের চমক, আর ঠোঁটের কোণে যেন ছুরির ঝিলিক। আর সে ছুরি প্রথম ঝলসে উঠেছিল রাজারামকে দেখে। বলেছিল, কি গো রাজারাম দা, খবর কি? রূপসী বউয়ের আঁচল তলায় এমন স্মরণ নিয়েছ যে আর দেখতেই পাওয়া যায় না তোমার। অধম নরলোককে দর্শন দেওয়া বারণ হয়ে গেছে বুঝি। অবাক হবারই পালা ছিল সেদিন পদ্মর। তাই রাজারামের উত্তর শুনেও অবাক হয়ে গিয়েছিল। পুরুষের মুখে কি অদ্ভুত মেয়েলি কথা! এর আগে রাজারামের মুখে এমন কথা তো কোনোদিনও শোনেনি পদ্ম। দেখেনি অমন স্থূল হাসিও হাসতে। পান খাওয়া লাল ঠোঁট কেমন একটা মোটা হাসি হেসে রাজারাম উত্তর দিয়েছিল, মরণ তোমার, কালামুখের ছেনালি আর গেল না মাইরি। শুনে হাঁ হয়ে গিয়েছিল পদ্ম। চন্দ্রকলা হেসে গড়িয়ে পড়ে বলেছিল, যাবে সেই চিতেই উঠলে, তার আগে নয়। কিন্তু ওই জঙ্গলি বউটাকে কি এখনো মানুষ করে তুলতে পারোনি নাকি? কিরকম তাকাচ্ছে দেখো, যেন এইমাত্রই পাপ পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। রাজারাম চোখ টিপে একটা ইশারা করেছিল, বোধহয় চন্দ্রকলাকে নিবৃত করতে চাইছিল। কিন্তু চন্দ্রকলা সেই ইশারা গায়ে না মেখেই পদ্মর হঠাৎ মোমের মতো গাল দুটো কসকস করে টিপে দিয়ে খিলখিল করে হেসে উঠল। চিনির পুতুলকে নিয়ে ঘর করো তো রাজাদা, না গলে যাবার ভয়ে কাঁচের আলমারিতে তুলে রাখো। রাজারাম কথা চাপা দেওয়ার ভঙ্গিতে বলে ওঠে, থাম তো পোড়ার মুখী, তোদের বউ অত ঠাট্টা তামাশা বোঝে না। চন্দ্রকলা চোখ দুটো টেনে টেনে আর কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, বোঝে না সে তো বুঝতেই পারছি, সঙ্গে সঙ্গে তোমার দুরবস্থাও টের পাচ্ছি। কি গো বউ, ভাত ডাল খাও নাকি শুধু দুধ খেয়েই থাকো? চোখের চাউনি তো দেখছি দুগ্ধপোষ্যের মতো। হে রাজাদা গো, আয় কবে মানুষ হবে? রাজারাম আবারও কেমন একটা ইশারার ভঙ্গি করে বলেছিল, তুই এসেছিস, এবার মানুষ করার ভার নেই। কথাগুলো স্পষ্ট মনে আছে পদ্মর। তারপর তো এই পর্যন্ত রয়েই গেছে চন্দ্রকলা। অবশ্যই বিধবা বলেই ওর বাচালতা কেমন অস্বস্তিকর, নইলে দোষ দেবার কিছু নেই চন্দ্রকলাকে। খাওয়া দাওয়ায় সে রীতিমতো শুদ্ধচারিণী। গরদ কাপড় না পরে জলটুকু মুখে দেয় না, শুধু হাসিতে আর কথায় সারাক্ষণ সারা বাড়ি মাতিয়ে রাখে। এই যা দোষ। তবু বিধবা বলেই বোধহয় রান্নাবাড়িতে দাসী মহলে তার এত জোর সমালোচনা ওঠে। যারা সামনে বলে দিদিমণির মতো এমন মানুষ হয় না, তারাই আড়ালে বলে চন্দ্রকলা না ছলা কলা, মা যে কোন আক্কেলে ওকে বাড়িতে এনে শেকড় গাঁটতে দিয়েছে। প্রথম প্রথম পদ্মকে মানুষ করবার তালে উঠে পড়ে লেগেছিল চন্দ্রকলা। কিন্তু পদ্মর নরম চাহনি, নরম কথা আর নরম ব্যবহারের কাঠিন্যে আঘাত খেয়ে ঠিকরে পড়ে গেছে ওর সমস্ত চেষ্টা। তবু চন্দ্রকলা হাল ছাড়েনি। এখনো পদ্মর চুল নিয়ে বাঁধতে বসে, আর চুল ফেলে হঠাৎ ওর গলা জড়িয়ে ধরে হেসে গড়িয়ে পড়ে বলে, পদ্ম ফুলে ভোমরা ভোলে, খোপায় ফুলে বর, বউ দিল তোর খোপা দেখে ননদ জর। মাইরি বউ, বিধবা হই আর যাই হয়, তবু মেয়ে মানুষ তো, চুলের বাহার দেখে হিংসে আমার প্রাণ ফেটে যায়। পদ্ম হঠাৎ ওর হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলে, তোমার হিংসে আমি এক্ষুনি কমিয়ে দিতে পারি ঠাকুরজি। ও মা, কি করে? চন্দ্রকলা চোখ গোল গোল করে। কেন, চুলগুলো কেটে ফেলে দিয়ে? ভারী শান্ত আর সহজভাবে কথাটা বলে পদ্ম। কি সর্বনাশ! চন্দ্রকলা চমকে ঠিকরে ওঠে। এ কি ডাকাত বউ গো! খবরদার বউ, অমন দুর্মতি করে বসো না যেন, সেজো মাসি তাহলে আর আস্ত রাখবে না তোমায়।
দুগ্গা দুগ্গা, এ স্ত্রী মানুষ অমন অলক্ষণে কথা মুখে আনতে আছে গো। এমন ভাবভঙ্গি করে চন্দ্রকলা যেন পদ্ম ভয়ানক কিছু একটা অঘটন করেই বসেছে। পদ্ম গম্ভীরভাবে বলে, কেন, মুখে আনলে কি হয়? শোনো মেয়ের কথা, কি হয় আবার? স্বামীর অকল্যাণ হয়। পদ্ম আরো স্থির আর নরম গলায় বলে, তুমি এসব মানো ঠাকুরজি? ও মা, এ বউটা পাগল নাকি গো? বাঙালি মেয়ে এসব মানবো না? তাহলে তোমার স্বামী মারা গেল কেন? পাথরের পুতুলের মতো দাঁড়িয়ে থেকে বলল পদ্ম। কিন্তু চন্দ্রকলা যেন থতমত খেয়ে গেল। দুরন্ত চন্দ্রকলা, বাচাল চন্দ্রকলা, বেহায়া চন্দ্রকলা। তার চোখের আগুন আর ঠোঁটের ছুরি নিয়েও এক এক সময় কেমন নিষ্প্রভ হয়ে যায় পদ্মর কাছে। এখনো তাই হলো। মুখে বলল, হ্যাঁ, আমার কপাল। মনে মনে কি বলল ঈশ্বরই জানেন। উঠে গেল সেখান থেকে। চুল বাঁধা আর হলো না। একরাশ জমাট মেঘের মতো চুলের তাল পিঠে ফেলে আপন মনে ঘুরে বেড়াতে লাগলো পদ্ম। এ ঘর ও ঘর, এ বারান্দা ও বারান্দা। বাড়িটা যেন একটা বিরাট গোলক ধাঁধা। এতদিন বিয়ে হয়েছে পদ্মর, তবুও বাড়ির গড়নটা মনের মধ্যে ধরতে পারল না আজ পর্যন্ত। ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে, কিন্তু এদিক ওদিক একটু ঘুরতে গেলেই কেমন ভয় ভয় করে। তবু কতটুকুই বা দেখেছে পদ্ম। সম্পূর্ণ বাড়িটা দেখতে হলে একসঙ্গে হাঁটতে পারত না। বিরাজ মোহিনীর দাদা শ্বশুর অভয়রাম মল্লিক যখনই বাড়ি ফেঁদেছিলেন, তখন কলকাতার জমিতে কাঠার হিসেব ছিল না, ছিল বিঘের হিসেব। সেই হিসেবেই বাড়ি। বাড়ির এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বেরোলে কোন রাস্তা থেকে কোন রাস্তায় এসে পড়লাম ভেবে দিশেহারা হতে হতো। এখন অবশ্য সে জাঁক আর নেই। ভাগ হয়েছে 5 শরিকে। রাজারামের ঠাকুরদার অংশটিতেই আবার 4টে দেওয়াল উঠেছে। পদ্মর অংশের ডান দিকে তার জ্যাঠ শাশুড়ির ভাগ, আর বাঁ দিকে পরপর 2 খুশ শ্বশুরের। যাওয়া আসা তো দূরের কথা, কারোর সঙ্গে কারোর মুখ দেখা দেখিও নেই। অভয়রামের বাড়ির এইটুকুন মাত্র দেখেছে পদ্ম। তবুও বুঝতে পারে না এ বাড়ির কোনখানটায় আরম্ভ আর কোনখানটায় শেষ। বুঝতে পারে না এত ভালো আর বড় বড় দালানের খাঁজে খাঁজে যেখানে সেখানে শ্রীহীন সৌন্দর্যহীন ছোট ছোট কতগুলো অবান্তর ঘরই বা কেন বাড়িটায়। কেন দুদিকে মার্বেলের 2টি পাথরের চওড়া সিঁড়ি থাকতেও ছোট ছোট এইসব ঘরের আশেপাশে সরু সরু অন্ধকার ঘুরঘুরটি এক একটা সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। কোথায় নেমে গেছে এই সিঁড়িগুলো? পাতালপুরীতে? তবুও সাহস করে কোনোদিনও চামচিকে আর আরশোলা ভরা সিঁড়ি দিয়ে নেমে যেতে পারেনি পদ্ম। শুধু কোনো দিন সরু সিঁড়ির যুগ্গি যুগ্গি হালকা হালকা সরু সরু দরজাগুলো কেবল খুলে খুলে দেখেছে উঁকি মেরে। দরজা খুলতেই গুমোট একটা গরম হাওয়া আর ভ্যাপসা গন্ধ মুখের উপর এসে ধাক্কা মেরেছে। একদিন দুপুরে পদ্ম আবার সাহস করে একটা দরজা খুলল। খুলতেই গুমোট একটা গরম হাওয়া আর ভ্যাপসা গন্ধ মুখের উপর এসে ধাক্কা মারল। 2 পা পিছিয়ে গিয়ে খোলা কপাটটা ধরে দাঁড়ালো পদ্ম। এই অন্ধকারটা যেন কি একটা রহস্যের অন্ধকার। একদিন সাহস করে নেমে গিয়ে দেখলে কি হয়, কি আছে ওর নিচে দেখা যায়। ঘরমোছা ঝি কদম বারান্দা পার হতে গিয়ে থমকে দাঁড়ালো। ব্যস্ত হয়ে বলল, ও কি করছো, ও কি করছো বৌরানী? এ কপাট খুলল কে? আমি। এর নিচে কি আছে বলো তো কদম? কদম অবাক হয়ে বলল, কি আবার? নিচে তলা? নিচে তলা? কোন নিচে তলা? বাবা, বৌরানী কি ন্যাকা গো! নিচের তলা জানো না? এই সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলে রান্নাবাড়ির পেছন দালান পড়ে, তার পাশ দিয়ে চোর কুটুরি। ওর তলায় নাকি সুড়ঙ্গ কাটা ছিল, এখন মাটি পড়ে বুজে গেছে।
পদ্ম অবাক হয়ে বলল, সুড়ঙ্গ কেন? কেন কেন আবার? বড় মানুষের বড় কেতা, এ মহল ও মহল যেতে মেলা ঘুরতে হবে না বলে বোধহয়। ও ও, আর ওই যে আরো আরো অনেক সিঁড়ি রয়েছে। ও, ওর একটা পুজোর দালানের পেছনে ভোগের ঘরে পড়ে। আর এই যে ইদিকেরটা আমাদের ঝি মহলের গো। পদ্ম আবারও একবার ন্যাকাবোকার ভূমিকায় করে বসল। বলল, আচ্ছা কদম, অত ভালো ভালো দুটো সিঁড়ি থাকতে আবার এতগুলো বিচ্ছিরি সিঁড়ি কেন? হি 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 হি, শোনো মেয়ের কথা। কথায় বলে রাজার জন্যে রানী, কানার জন্যে কানি। ভালো সিঁড়ি হলো ভালোদের জন্যে। ঝি, ল্যাংড়া, কাঙাল, গরিব, আছ্রিত মাছ্রিতরা কি বাবুদের চক্ষুশূল হয়ে পাথরের সিঁড়ি দিয়ে নামা ওঠা করবে? এখন সংসারে এই কটা মাত্র লোক দেখছ। এখন এ বাড়িতে তিল ধারণের জায়গা ছিল না, বুঝলে বৌরানী? আর এই যে যেসব ছোট ছোট কুটুরি দেখছ, সমস্ত দুঃখী আত্মীয় কুটুম্বে ভর্তি ছিল। কর্তা বাবুর পিসির গোষ্ঠী ডাকতো এখানে। আমি তো আজকের নয় বৌরানী, দিদিমার আমল থেকে 3 পুরুষে এবারের অন্ন জল খাচ্ছি আমরা। দিদিমার কোলে চড়ে বেড়াতে আসতুম, এরপর মায়ের সঙ্গে এসি ভরন্ত বয়সে। বউদের সঙ্গে কত 10-25 খেলেছি, বাঘবন্দি খেলেছি। ও যে ও বাড়ির মেজ বৌরানী, তো কদম বলতেই মরে যেত গো। শাওরি মানা করতো বলে লুকিয়ে ওই চোরা সিঁড়ি দিয়ে এবাড়ি ও বাড়ি আনাগোনা করতো খেলার জোকে। তা সেই লুকোচুরি যে কাল হলো। হঠাৎ থেমে গেল যেন কদম, যেন ফট করে তালা চাবি এঁটে দিল মুখে। পদ্ম যেন এই রহস্যময় অন্ধকারের হদিশ পেয়ে গেছে, তাই সে আগ্রহ ভরে বলল, কি হলো কদম? কাল হলো মানে কি? কদম তাড়াতাড়ি কাজের তাড়ার ভঙ্গিতে বলল, থাক বৌরানী, ওসব কথা শুনতে নেই। আর এর নিচে কোথায় চোরা ঘর আছে ওসবও জানতে হবে না। মরুককে, বড় ঘরের বড় কথা আমাদের ছোট মুখে সাজে না। তুমি যাও বৌরানী। তবে এই বাড়িতে অনেক গুপ্ত কথা আছে, জেনে শুনেও কদম মুখে তালা দিতে চাইছে। এ কথা ভালোই বুঝতে পারে পদ্ম। সে আরো জোর করে। তখন আবার বলে কদম, আজ বলে নয় বৌরানী, দিদিমার মুখে গপ্প শুনেছি। কি থেকে কি বলে ফেলবো তাই জেনে শুনে মুখে তালা দিয়ে রাখি। তবে তোমায় বলে রাখছি বৌরানী, যেখানেই মা লক্ষ্মীর বাস সেখানেই অলক্ষ্মীরও বাস। যেখানে পয়সা সেখানে পাপ। নইলে ও মা বৌরানী, ওমা ওমা সর্বনাশ, ছেকল তুলে দাও, ছেকল তুলে দাও। এক্ষুনি গিয়ে নাগাবে ভাঙাবে। কদম বৌরানীকে এই বলছিল তাই বলছিল। ও মা, বড় মানুষের বাড়ির মধ্যে কাজ করার যেমন মর্যাদা, ছকমারিও তেমনি। ওই দেখলে ঝিগুলো গেল। ও মা, আমি গেলুম বৌরানী, আমি গেলুম। তখনকার মতো কপাট বন্ধ করে দিয়ে চলে আসে পদ্ম। কিন্তু দুর্নিবার এই আকর্ষণ তাকে টানতে থাকে ওই অন্ধকার পাতালপুরীর দিকে। কোথায় সেই চোরা ঘর? কি আছে সেখানে? কি হয়েছিল ও বাড়ির মেজদির? তিনি তো অনেক দিন মারা গেছেন শুনতে পাওয়া যায়। সেই মৃত্যু কি রহস্যাচ্ছন্ন? তাই কি এ বাড়িতে সবসময় এমন ভয় ভয় করে পদ্মর? এই খালি খালি ঘর আর চাপা চাপা নিচু নিচু দালান বারান্দাগুলোর কাছে এলেই অমন গা ছমছম করে। রাতের অন্ধকারে পদ্ম কি ওই সিঁড়ি দিয়ে একদিন নেমে যাবে আর এবারে সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে ওর কাছে? কিন্তু রাতে সাহস হয় না, অনেক চেষ্টা করেও না।
জানলার বালাইহীন ঘুলঘুলি দেওয়া ওই কুঠুরিগুলোয় যে চাপা হাওয়া হিসহিস করে, সেগুলো যে মানুষের দীর্ঘ নিঃশ্বাসের মতোই লাগে পদ্মর। সে কি তাহলে ভুল নয়? মোটা থলথলে দেহ রাজারাম যখন হাঁসফাঁস করে নাক ডাকিয়ে ঘুমোতে থাকে রাতে, আর পদ্ম জানলায় দাঁড়িয়ে থাকে, তখনও তার নেমে যাবার সাহস হবে না। বাড়িটার সদরে আর অন্দরে কত তফাৎ। সামনের ঘরগুলো প্রায় 1.5 তলার সমান উঁচু। খড়খড়ির পাল্লাদার জানলাগুলো যেন বিরাট দৈত্যের মতো চোখ ছাড়া উঁচু পর্যন্ত দাঁড়িয়ে আছে। সাপের গায়ের মতো ঠান্ডা মার্বেল পাথরের মেঝে। কে বিশ্বাস করবে সেই বাড়িরই অন্দরের অন্তরালে রয়েছে ঘুপটি ঘুপটি ঘর, নিচু নিচু দালান বারান্দা, চাপা সিঁড়ি, গুমোট বাতাস, চোরা সুড়ঙ্গ আর অজানা ঘর। উত্তেজনায় সমস্ত শরীর কঠিন হয়ে ওঠে পদ্মর। তবু রাতের বেলা সাহস হয় না, বরং হলো ভর দুপুরে। তা সেও এ বাড়িতে রাত দুপুরের মতোই থমথমে নির্জন। বিরাজমোহিনী, তার শাশুড়ি, দুপুরবেলা 3-4 ঘন্টা ধরে খিল দিয়ে বিশ্রাম করেন। তখন ওর মহলের দিকে পা বাড়াবারও হুকুম নেই কারোর। সেই সুযোগে যে যার আপন আপন মহলে দিবানিদ্রা উপভোগ করে। কে খোঁজ রাখতে যাবে? সেই ঝাঁঝা দুপুরে পদ্মবউ ভূতাহতের মতো এবারে রহস্য ভেদ করতে পাতালপুরীতে নামতে যাচ্ছে। একদিন দুপুরে পদ্মর সেই সাহস হলো। সে ঠিক করল আজ সে পাতালপুরীর রহস্য ভেদ করতে যাবে। গেলও তাই। তবুও নামার আগে চালাকি করেছিল একটু বইকি। পাছে বিরাজমোহিনী হঠাৎ জেগে উঠে পদ্মবউয়ের তল্লাশ করেন, তাই সে পা টিপে টিপে গিয়ে শেকল তুলে দিয়েছিল বিরাজমোহিনী ঘরে। জমাট মেঘের মতো কালো চুলের ঢাল পিঠে এলানো, টুকরো চাঁদের মতো মুখ, প্রেতাচ্ছন্নের মতো ঘুরে বেড়াচ্ছে পদ্ম। নিচের তলার আরও অন্ধকার ঘুপচি ঘুপচি ঘরে দালানে। কিন্তু এটাই তো নিচের তলা, নাকি এর নিচেও তলা আছে? নইলে এখানেও এমন সরু দরজার আড়ালে একটা সরু সিঁড়ি নেমে গেছে কোথায়? তবে সত্যিই আছে পাতালপুরী? সেখানে জমাট হয়ে আছে মল্লিক বংশের রহস্য? হঠাৎ একটি গলা শুনতে পায় পদ্ম। কে কে ওখানে? প্রায় আর্তনাদ করে উঠেছিল রাজারাম, পাতালপুরী প্রেতাত্মার মতো। অবাক হয়ে তাকিয়ে দেখল পদ্ম। বলল, তুমি তুমি এখানে কি করে? হ্যাঁ, আমি আমি এখানে। তা কি? খিঁচিয়ে ওঠে রাজারাম হিংস্র পশুর মতো। এখানে এসেছো কি করতে তুমি? পদ্মবউ নরম গলায় স্থির স্বরে বলে, তোমায় খুঁজতে। আমায় খুঁজতে? দাঁতে দাঁত চেপে হিসফিস করে ওঠে রাজারাম। শাক দিয়ে মাছ রাখতে এসেছো তুমি? মল্লিক বাড়ির ছেলেদের চেনোনি কিন্তু এখনো পদ্ম, তাই তোমার এত বুকের পাটা। যাও এখান থেকে, যাও বলছি। পদ্মবউ নিজস্ব শান্ত ভঙ্গিতে বলে, চিনিনি কে বলল? চিনেছি তো। ন্যাকামি করতে হবে না, উঠে যাও এখান থেকে। আমি আমি কিন্তু। রাজারাম আমতা আমতা করতে থাকে, কিন্তু তবুও তার স্বরে চাপা গর্জন শোনা যায়। যাব যাব তো নিশ্চয়, কিন্তু তার ঘরে, এই ঘরে ঢুকবো আমি। কে আছে ওখানে? দৃঢ় স্বরে উচ্চারণ করে পদ্ম। হঠাৎ যেন ঘরের মধ্য থেকে অস্ফুট একটা হাসির ধ্বনি শোনা যায়, আর দরজার দু কপাটে হাত রেখে আগলে ধরে রাজারাম। তারপর হঠাৎ নরম গলায় বলে, এ ঘরে ঢুকবে কি? এ ঘরে সেরেস্তার গোপনীয় কাজকর্ম হয়। সরকার মশাই আছেন। না, সরকার মশাই এ ঘরে নেই। নেই মানে? আমি তো বলছি আছে।
তুমি মিছে কথা বলছো। পদ্মর সাদা মুখ লাল হয়ে ওঠে। আমি জানি সরকার মশাই কোথায়, সে ঘরে আমি ছেকল লাগিয়ে দিয়ে এসেছি। কি কি বললে? সত্যি কথাই বলছি আমি। ছাড়ো, কে আছে আমি দেখব। দরজা ছাড়বার ভয়ে পদ্মর ওপর ঝাঁপিয়ে পড়ে না রাজারাম, শুধু ভীষণ মুখে বলে, সাপের গর্তে হাত দিতে এসেছো তুমি পদ্ম? দেওয়ালের গায়ে দরজা দেখছো? পাচ্ছ দেখতে? জ্যান্ত গোড় দেবার ব্যবস্থা আছে ওর মধ্যে, জানো তো? জানি, জানি বই কি। চুলের গোছা আঙুলে জড়াতে জড়াতে পদ্মবউ বলে, ও বাড়ির মেজদিকে দিয়েছিলে তো তোমরা? স্থির হয়ে দাঁড়িয়ে থাকে পদ্ম, তবু যেন বাতাস লাগার মতো কাঁপতে থাকে। বটে, জেনে ফেলা হয়েছে তবে? বেশ, জানো যদি তো এত বুকের পাটা কেন তোমার? ভালো চাও তো উঠে যাও পদ্ম। না, আমি এই ঘরে ঢুকবো। এখান থেকে চেঁচালে পৃথিবীর কারুর কানে যাবে না, জানো তো তুমি? জানি, জানি বলে উন্মাদের মতো করে উঠল পদ্ম। জানি বলেই তো। বলে এগিয়ে এসে দুহাতে ধাক্কা মারল রাজারামের গায়ে। ঠুকবেই সে, কিন্তু কয়েক পা পিছিয়ে গিয়ে রাজারাম ভিতর থেকে দরজাটা সশব্দে চেপে বন্ধ করে দিল। না, পদ্মকে ঢুকতে দেওয়া চলে না। পদ্মকে রাজারাম ভয় করে। পদ্মর সামনে ওর নিজের নিচতার দরজা খুলে ধরতে পারবে না। বন্ধ দরজার সামনে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল পদ্ম, পাথরের পুতুলের মতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলের গোছা পাকাতে লাগলো আঙুলে। পাকাতে পাকাতে ক্রমশ কি ভুলে গেল পদ্ম, যেটা পাকাচ্ছে সেটা ওর আঙুল নয়, গলা। ভুলে গেল ওর ওই রেশমি কোমল চুলগুলো পাকালে দড়ির মতো হয়ে ওঠে। ও কি ভুলে গেছে বন্ধ দরজার ওপিঠ দেখা যায় না, তাই ওর বড় বড় ভারী ভারী চোখের পাতা দুটো আর মুড়ছে না। খোলা চোখ দুটো যেন ক্রমশ ঠিকরে উঠছে, আরো আরো। খাতাখানা হাত থেকে নামিয়ে বন্ধু সশব্দে হেসে ওঠে। বাবা, একেই বলে লেখক। দু কথার একটা গল্প শুনে আস্ত উপন্যাস লিখে ফেলেছ। আমি বললাম। বন্ধু বললে, উপন্যাস বাদ দাও হে, ভূতের কথাই সত্যি। বাস্তবে কি ভূত ছিল ওই বাড়িতে? পদ্ম ঠান্দি, মানে আমার দিদিমার সতীনকে ভূতেই মেরে ফেলেছিল গলায় চুল জড়িয়ে জড়িয়ে। অসম্ভব চুল ছিল কিনা, ওই জন্যেই সুন্দরী টুন্দরী তরুণীকে ভর দুপুরে আনাচে কানাচে একলা যেতে বারণ করে লোকে। আর তিনি কিনা একলা একলা গিয়েছিলেন পাতাল ঘর দেখতে। কিন্তু যাই বলো ভাই, তোমার মামার বাড়ির সেই পাতাল ঘর আর অন্দরমহলটা আমাকে একবার দেখাবে? বন্ধুর হাত চেপে ধরে নির্বন্ধ দেখায়। বন্ধু কিন্তু ফের হেসে ওঠে, বলে, আরে সে আবার দেখাবো কোথা থেকে? সেদিকটা তো কবেই ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নিয়ে নিয়েছে, সামনের অংশটুকু আছে মাত্র, তাও 3 মামার ভাগ। সবটা ভাড়া দিয়েছে গো, এক একখানা করে পার্টিশন দিয়ে কাচ্চা বাচ্চা নিয়ে আছে। লক্ষ্মী ছাড়া দশা। অত বড় একটা বংশের বংশধর, তার চিহ্ন মাত্র নেই। দারিদ্র দশা ধরলে যা হয় আর কি। দারিদ্র মহাপাপ। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত কেশবতী কন্যা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে।
কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।